বন্ধুরা, আজকে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে একটা বস্তু দেওয়া হলো এবং বলা হলো এই বস্তুটাকে ভেঙে ফেলার জন্য। তো তোমার হাতে একটা হাতুড়ি দেওয়া হলো, তুমি মনে করো এই হাতুড়ি দিয়ে এই বস্তুটার উপরে একবার আঘাত করলে, ঠিক আছে? তো একবার আঘাত করার কারণে মনে করো বস্তুটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে ধরো এরকম শেপের হয়ে গেল, ছোট ছোট দুটি এরকম ভাগে ভাগ হয়ে গেল। তুমি এর মধ্যে একটা বস্তুকে নিয়ে এটাকে আবার আঘাত করলে, তখন কি তুমি আরও ছোট ছোট আরও দুটো বস্তু পেয়ে যাবে না? এরকম দুটো বস্তু পেয়ে যাবে। তারপর তুমি মনে করো এটাকে নিয়ে তুমি আবার ভাঙলে কি আরও ছোট ছোট দুটো বস্তু পেয়ে যাবে। এখান থেকে একটাকে নিয়ে তুমি যদি আবার ভাঙো তাহলে কি আরও ছোট বস্তু হয়ে যাবে। খেয়াল করেছো, প্রথমে একটা বড় বস্তু ছিল, এটাকে ভেঙে ফেলার কারণে এটা অর্ধেক একটা বস্তু পেলে, এটাকে ভাঙলে তেমন আরেকটু ছোটো একটা বস্তু পেলে, এটাকে ভেঙে আরও ছোট, তারপর আরও ছোট, এভাবে কি তুমি আরও বেশি মানে ছোটো ছোটো বস্তু পাচ্ছ। কিন্তু কখনো কি তুমি ভাঙতে ভাঙতে এমন কোনো পরিস্থিতি পাচ্ছ যে এই বস্তুটাকে আর ভাঙা যাচ্ছে না? না, এমন কোনো পরিস্থিতি কিন্তু তুমি পাচ্ছ না যেখানে আর ওই ছোটো টুকরাকে ভাঙা যায় না। তো এই জিনিসটা অ্যারিস্টটল প্রথম খেয়াল করলেন, এবং খেয়াল করলে তিনি বললেন, বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি মতবাদ দিলেন যে পুরো পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থই সারা জীবন ধরে ভেঙে ফেলা যায়, অর্থাৎ সকল পরমাণুকেই বিভাজন করা যায়, অর্থাৎ সকল পদার্থই আসলে বিভাজ্য। কিন্তু ডেমোক্রিটাস এসে বললেন যে না, কথাটা আসলে সত্যি নয়, পরমাণু না, কি বলছি, পদার্থ বিভাজ্য নয়। ডেমোক্রিটাস এসে বললেন যে না, আমি যদি একটা পদার্থকে ধরে ভাঙতে শুরু একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে এমন একটি ক্ষুদ্রতম কণা এসে উপস্থিত হয়েছে যে কণাটিকে আমি চাইলেও আর ভাঙতে পারছি না, অর্থাৎ ওই কণাটিকে আমি চাইলেও বিভাজন করতে পারবো না, অর্থাৎ ওই কণাটি হচ্ছে কি আসলে অবিভাজ্য। অর্থাৎ একটি বস্তুকে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছানো যাবে যে অবস্থায় পৌঁছানোর পর আর ওই ছোট কণাটাকে আর কোনোভাবেই ভেঙে ফেলা সম্ভব নয়। যেই ছোট্ট একটি কণা যাকে আর কখনো ভাঙা সম্ভব নয়, অর্থাৎ যেই ছোট্ট কণাটি আসলে অবিভাজ্য, তাকে বলা হয় পরমাণু। পরমাণু নামটা ডেমোক্রিটাস দেননি, পরমাণু নামটা দিয়েছেন হচ্ছে গিয়ে বিজ্ঞানী ডাল্টন। ডেমোক্রিটাস যে বলেছিলেন পরমাণু অবিভাজ্য, এই কথাটা অ্যারিস্টটল মানতে পারেননি, এবং অ্যারিস্টটলের কথাই সবাই খুব বেশি পরিমাণে মূল্য দিত, যে কারণে অ্যারিস্টটল যখন বললেন পদার্থ বিভাজ্য, তখন ডেমোক্রিটাসের কথাটা সবাই ভুলে গেল এবং সবাই বিশ্বাস করে নিল যে হ্যাঁ, পদার্থ আসলেই বিভাজ্য এবং সারা জীবন ধরে যে কোনো পদার্থকে ভেঙে ফেলা সম্ভব। তো যে কারণে ডেমোক্রিটাসের মতবাদ চাপা পড়ে গেল, এবং প্রায় 1000 বছর ধরে বিজ্ঞানীরা এটাই বিশ্বাস করতো যে পরমাণুকে সারা জীবন ধরে ভেঙে ফেলা যায়। কিন্তু ডাল্টন 1803 সালে এসে এই ডেমোক্রিটাসের মতবাদকেই আবার তুলে নিয়ে আসলেন। তিনি বললেন যে না, পদার্থকে সারা জীবন ধরে ভেঙে ফেলা যায় না, বরং আমি যদি কোনো পদার্থকে ভাঙি তাহলে ভাঙতে ভাঙতে আমি এমন একটা অবস্থায় পৌঁছাবো যে অবস্থায় একটি ক্ষুদ্রতম কণা পাওয়া সম্ভব, যে কণাটাকে আর কখনোই ভেঙে ফেলা সম্ভব নয়। এবং ডাল্টন এই ক্ষুদ্রতম কণার নাম দিলেন হচ্ছে পরমাণু, এবং তিনি যেহেতু এই পরমাণু নাম দিলেন, এজন্য তার মতবাদকে বলা হয় পরমাণুবাদ। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা চারপাশে যে সকল পদার্থ দেখি প্রত্যেকটি পদার্থই কিন্তু ভিন্ন ভিন্ন। মনে করো আমরা যে বাসার বাড়িতে যে রডগুলো দেখি, সেই রডগুলো কিন্তু লোহার তৈরি, লোহা বা আয়রনের তৈরি, বা আয়রন বলা হয় জিনিসটাকে, ইংলিশে আয়রন বলা হয়। আচ্ছা, আর মনে করো বাসায় মারা যেখানে রান্নাবান্না করেন সেই হাঁড়ি পাতিলগুলো কিন্তু নর্মালি অ্যালুমিনিয়ামের তৈরি হয়। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বা ইংলিশে লিখলে এইভাবে লিখতে হয়। আবার ফ্যান বা লাইট চালানোর জন্য যে তারগুলো আমরা ইউজ করি, সেই তারগুলো কিন্তু আসলে তামার তৈরি, তামা বা কপারের তৈরি। তো তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই লোহা, অ্যালুমিনিয়াম বা তামা, এগুলো একটি ছোটো ছোটো খণ্ড করে নাও, তুমি দেখবে এই তিনটি পদার্থের 3 রকম খণ্ড কিন্তু কখনোই একই টাইপের হয় না। 3টি খণ্ডই একটু ডিফারেন্ট টাইপের, সেটা তুমি কালারে বলো, বা সেটা তুমি গঠনটায় বলো, বা তুমি এটার ধরে বলো, যেভাবে বলো না কেন, তোমার দেখেই বুঝতে পারবে যে এই 3 ধরনের পদার্থ কিন্তু আসলে 3 রকমের। শুধুমাত্র এই 3টি কথাই বলছি না, বরং আশপাশে আমরা যে সকল বস্তু দেখি সবগুলো বস্তু কিন্তু আসলে একটা আরেকটা থেকে ভিন্ন।
কেন এই ভিন্ন হচ্ছে? ডাল্টন বললেন যে এই ভিন্ন হওয়ার কারণ হচ্ছে লোহার যে ক্ষুদ্রতম পরমাণু অর্থাৎ যে ক্ষুদ্রতম কণা বা পরমাণু, অ্যালুমিনিয়ামের যে পরমাণু, তামার যে পরমাণু, এই পরমাণুগুলো ভিন্ন ভিন্ন। অর্থাৎ লোহার ভেতরে যে পরমাণুটা আমি খুঁজে পাচ্ছি সেই পরমাণুটা লোহার জন্য একরকম, অ্যালুমিনিয়ামের পরমাণু আরেক রকম, তামার পরমাণু আরেক রকম। যেহেতু সকল পদার্থের পরমাণু ভিন্ন ভিন্ন ধরনের, এজন্য আসলে সকল পদার্থই ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, এখন আমরা জানলাম যে সকল পদার্থের পরমাণুই ভিন্ন ভিন্ন হয়, তাহলে অবভিয়াসলি কি আমার সকল পদার্থের পরমাণুর নামকরণ করা উচিত? আচ্ছা, নামকরণ না হয় করবো, তার আগে আরেকটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে পরমাণু তো আমরা বুঝতে পারলাম, পরমাণু কি আমরা জানলাম, কিন্তু অণু জিনিসটা কি? অণু কি? আমরা যে কোনো পদার্থের পরমাণু যখন নাম জানি, নাম বুঝি, সেটা হচ্ছে এমন একটা কণা যে কণাটা আর কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। কিন্তু পরমাণুর অসুবিধাটা হচ্ছে পরমাণু কখনো প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায় না। পরমাণুকে প্রকৃতিতে টিকে থাকতে হলে 2টি বা 3টি পরমাণু মিলে একটি স্পেশাল গঠন তৈরি করতে হয়। সো এই যেই গঠন তৈরি হচ্ছে, মনে করো একটি পরমাণু হচ্ছে মনে করো এরকম, এই পরমাণুটা প্রকৃতিতে মুক্তভাবে এভাবে পাওয়া যায় না। মুক্তভাবে থাকতে হলে অর্থাৎ পরিবেশে টিকে থাকতে হলে এরকম একই টাইপের 2টি পরমাণু বা 3টি পরমাণু মিলে প্রকৃতিতে টিকে থাকতে পারে। একজনের পক্ষে সম্ভব না, বরং কয়েকজন মিলে থাকলে সেটা বেঁচে থাকা সম্ভব। তো এইভাবে কয়েকটি পরমাণু মিলে যে গঠন তৈরি করে তাকে বলা হয় অণু। অর্থাৎ অণু হচ্ছে অনেকগুলো পরমাণুর দ্বারা তৈরি একটি গঠন। আচ্ছা, পরমাণু কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারে না, কিন্তু অণু প্রকৃতিতে টিকে থাকতে পারে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে যতগুলো পদার্থ রয়েছে সবগুলো পদার্থের পরমাণু কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। তার মানে কি অবভিয়াসলি অনেক টাইপের পরমাণু আছে। তো এতগুলো টাইপের এতগুলো ধরনের পরমাণুর অবশ্যই কি তোমার নামকরণ করতে হবে। তো এই নামকরণ করার জন্য বিজ্ঞানীরা অনেক রকম পদ্ধতি নিলেন। আচ্ছা, পদ্ধতিগুলো আমরা না হয় পরে আলোচনা করব, আমরা বরং কয়েকটি নাম জেনে নিই। তোমরা নিশ্চয়ই হাইড্রোজেন গ্যাসের নাম শুনেছ। এই হাইড্রোজেন গ্যাসের পরমাণু বা অর্থাৎ হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন যদি আমি এইভাবে লিখি, এই হাইড্রোজেনকে এর পরমাণুকে তোমার প্রকাশ করা হয় হচ্ছে শুধুমাত্র এইচ দিয়ে। তোমরা নিশ্চয়ই নাইট্রোজেন গ্যাসের নাম শুনেছ। এই নাইট্রোজেন গ্যাসের পরমাণুকে প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে। আবার ধরো অক্সিজেন যে গ্যাস, এই অক্সিজেন গ্যাসের পরমাণুকে প্রকাশ করা হয় হচ্ছে ও দিয়ে। আচ্ছা, তো এরকম আমরা এই যে বড় বড় নামগুলো, হাইড্রোজেনের পরিবর্তে এইচ দিয়ে লিখছি, নাইট্রোজেনের পরিবর্তে এন দিয়ে লিখছি, অক্সিজেনের পরিবর্তে ও দিয়ে লিখছি, এই অক্ষরগুলোকে আসলে বলা হয় এই সকল পদার্থের প্রতীক। ঠিক আছে, এই এইচ এন ও এগুলোকে বলা হয় তোমার প্রতীক। তো এরকম অনেকগুলোর প্রতীক আছে। আরও কিছু নাম বলতে পারি, মনে করো এই যে একটু আগে আমরা যে বললাম, একটু আগে যে আমরা বলেছিলাম লোহা বা আয়রন, এই আয়রনকে তোমার প্রকাশ করা হয় হচ্ছে Fe দিয়ে। তারপর তোমার মনে করো তামা যেটা বা কপার যেটা বলেছিলাম, এই কপারকে তোমার প্রকাশ করা হয় হচ্ছে Cu, বড় হাতের সি ছোটো হাতের ইউ দিয়ে। এখানে বড় হাতের এফ ছোটো হাতের ই ছিল, এখানে বড় হাতের সি, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হাতের, পরের অক্ষরটা ছোটো হাতের, এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই প্রতীকগুলো তোমরা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। ওকে, আর একটা ছোট্ট জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা একটু খেয়াল করে দেখবে। আমি একদম ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ডাল্টন বলেছিলেন যে পরমাণুগুলো আসলে অবিভাজ্য। পরমাণু আসলে অবিভাজ্য, অর্থাৎ আমি কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছে যাব যে অবস্থায় যাওয়ার পর আর ওই কণাটাকে ভেঙে ফেলা যাচ্ছে না, এবং সেই কণাটাই হচ্ছে কি আসলে পরমাণু। ওনার কথাটা আসলে একটা সময় পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, পরমাণু আসলে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে আসলে 3টি কণা পাওয়া যায়। 3টি কণা পাওয়া যায়। এই 3টি কণার নাম হচ্ছে গিয়ে, 1 নম্বর নাম হচ্ছে গিয়ে ইলেকট্রন। 3টি কণা যেহেতু, একটা কণার নাম দেওয়া হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর কণার নাম দেওয়া হচ্ছে প্রোটন, আর 3 নম্বর কণার নাম দেওয়া হলো নিউটন। অর্থাৎ ধরো এটা হচ্ছে কি আমার একটা পরমাণু, আমি যদি এই পরমাণুটাকে ভিতরে একদম জুম করে দেখি বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কথার কথা, তাহলে দেখব এই পরমাণুর মধ্যে আসলে 3 ধরনের কণা আছে। মনে করো এরকম একটা কণা,
তারপর ধরো মনে করো এই যে এরকম একটা কণা, তাও মনে করো কি এরকম একটা কণা, 3 ধরনের কণা আছে। একটি কণা হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন, আরেকটি হচ্ছে নিউট্রন। এই 3 ধরনের কণার সমষ্টি আসলে হচ্ছে গিয়ে পরমাণু। অর্থাৎ পরমাণু যে আসলে অবিভাজ্য এই কথাটা ডাল্টন ভুল বলেছিলেন। পরমাণুকে আসলে ভাঙা যায়, এবং ভাঙলে আমি কি তোমার ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন পাবো। একটু আগে আমরা প্রতীক সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রতীকগুলো কী ছিল বলো তো? প্রতীকগুলো ছিল হচ্ছে গিয়ে যে পরমাণুগুলো আমি লিখছি সেই পরমাণুগুলোর প্রকাশ করার সহজ পদ্ধতি। তো এখন আমরা পড়ব সংকেত সম্পর্কে। সংকেত জিনিসটা কি? সংকেত হচ্ছে প্রতীক যেমন পরমাণু প্রকাশ করার পদ্ধতি, সংকেত হচ্ছে অণু প্রকাশ করার পদ্ধতি। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো একটি হাইড্রোজেন কণা, ধরো হাইড্রোজেন একটা কণা, হাইড্রোজেন এর একটা পরমাণুকে আমি কি তোমার এইচ দিয়ে প্রকাশ করছি। তো ধরো আমি একটা পরমাণু কল্পনা করি, ধরো এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনের একটা পরমাণু। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে পরমাণু কখনো প্রকৃতিতে মুক্তভাবে থাকতে পারে না। প্রকৃতি থাকার জন্য কি তোমার 2টি বা 3টি পরমাণুকে একসাথে করে থাকতে হয়। দেখা গেছে হাইড্রোজেন পরমাণুকে প্রকৃতিতে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য একা থাকা যাবে না, বরং 2টি পরমাণু একসাথে থাকলে পরমাণুটা প্রকৃতিতে টিকে থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণু। 2টি হাইড্রোজেন পরমাণু মিলে প্রকৃতিতে একটা অণু হিসেবে টিকে থাকে। তাহলে আমি যখন একটি হাইড্রোজেন পরমাণুকে প্রকাশ করব, অর্থাৎ প্রতীক লিখব, তখন আমি এইচ দিয়ে লিখব। কিন্তু যখন আমি সংকেত অর্থাৎ অণুকে প্রকাশ করব, তখন কিন্তু আমি আর এই এইচ লিখতে পারবো না, তখন আমাকে অন্য কিছুতে লিখতে হবে। সেটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, এখানে আমার পরমাণু কয়টি আছে? 2টি আছে। এবং সেটা কিসের পরমাণু? হাইড্রোজেনের পরমাণু। তুমি প্রথমে যার পরমাণু তার প্রতীকটা লেখো, তারপর তার সংখ্যাটা ডান দিকে নিচে লেখো। এখানে তোমার কয়টা আছে? 2টি পরমাণু আছে। সো তুমি এখানে এইচের পাশে ছোট্ট করে নিচে 2 লিখে ফেলো। এটাই হচ্ছে কি তোমার সংকেত। আরেকটা উদাহরণ দিই। পানি, আমরা যে পানি নর্মালি পান করি, সেই পানি বা ওয়াটার যেটা, সেই ওয়াটারটা আসলে 2 রকম পরমাণুর সমষ্টি। সেটা ওয়াটারের মধ্যে আসলে 2টি হাইড্রোজেন পরমাণু আছে এবং একটি অক্সিজেন পরমাণু আছে। মনে করো জিনিসটা হচ্ছে এরকম, এটার সাথে অক্সিজেন পরমাণু এবং তার সাথে ছোট্ট করে 2টো হাইড্রোজেন পরমাণু এভাবে লেগে আছে। আচ্ছা, তাহলে আমি যেই অণুটা পাচ্ছি, পানির যে একটা অণু আমি পাচ্ছি, সেখানে কি তোমার একটা অক্সিজেন আছে এবং কি তোমার 2টো হাইড্রোজেন আছে। তাহলে আমি এটাকে যদি প্রকাশ করতে চাই, তাহলে প্রকাশ করবো হচ্ছে এভাবে। প্রথমে আমি মনে করো ফার্স্টে হাইড্রোজেন লিখলাম, প্রথমে প্রতীকটা লিখব, তারপর তার ডান দিকে ছোট্ট করে নিচে কয়টি আছে সেটি লিখব। তো H2 আছে, 2টি H আছে, আমি H2 লিখলাম এবং অক্সিজেন লিখব। লেখার পর অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন কিন্তু আমার আসলে একটাই আছে, ছোট্ট করে তুমি 1 লিখবে। তো 1 তোমার লিখলেও হয়, না লিখলেও হয়, তো বেশিরভাগ সময় তোমার লেখা হয় না, আমি মুছে দিলাম। এই H2 হচ্ছে কি তোমার পানির সংকেত। তাহলে বন্ধুরা, আজকে আমরা পদার্থের গঠন, অণু, পরমাণু, প্রতীক, সংকেত এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।